লাইট চলে আসে। আবিরের হাতে বন্দুক, বিক্রমের বুকে এবং দীপুর হাতে গুলি লাগে। আমি আমি গুলি করিনি, আমি গুলি করিনি। আবির এটি বলে অজ্ঞান হয়ে পড়ে। গোবিন্দ দীপুকে শক্ত করে ধরে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে দীপুর জ্ঞান ফেরে। বিক্রমের বুকে গুলি লাগলেও সে এখন সুস্থ। আমাকে আমাকে বেশ দূর থেকেই গুলি করা হয়েছে স্যার। দূর থেকে কিভাবে সম্ভব? দূর থেকেই, আমি এতে নিশ্চিত। আমি সেটা বুঝতে পেরেছি যখন গুলিটি আমার হাতে লাগে। এটি বাইরে থেকেই চালনা করা হয়েছে। সেই সময় শিবু এবং প্রতীক সেই ঘরে ঢোকে। আচ্ছা দীপু, তুমি এসব ছাড়ো। তুমি এটি বলো যে এত কিছু তুমি কিভাবে জানলে আবিরের ব্যাপারে? হ্যাঁ বলো। আমি সেই তিনজনের বাড়িতে ইনভেস্টিগেশনের জন্য রওনা দিই। প্রথম দুটি বাড়িতে তেমন কিছু তথ্য না পেয়ে একদম শেষ বাড়িতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করি। উনি কে? ওনার নাম অসীম। উনিও কিশোর স্যারের গ্রুপে কাজ করতেন। তবে যেদিন কিশোর স্যার গুলি খান, ওই দিন তিনি বাইরে কোনো এক গুরুত্বপূর্ণ মিশনে ছিলেন। তবে উনিও বেশ অবাক। উনি বেশ কিছু ফটোগ্রাফও দেখান এবং ওখানে সেই গোষ্ঠীর এক বিশিষ্ট দলনেতার সাথে তার, কিশোর স্যারের এবং সেই দলনেতার 1 বছরের বাচ্চাকেও দেখতে পাওয়া গেল। অসীম স্যার জানালেন আসলে সেই দলনেতা আগে ওদের মিত্র ছিল। পরে কিছু কারণে সে ওই দলে যোগদান করে। তবে ওইখানে ওই বাচ্চাটির হাতে একই ধরনের পোড়ার চিহ্ন দেখতে পাওয়া গেল এবং অসীম তা জানান যে ওই বাচ্চাটির নাম মাকু, যে কিনা এখন দুনিয়াতে নেই। ও, এই জন্য তোমার ওর উপর সন্দেহ জাগে? হ্যাঁ, তার উপর তিনি আরও জানান যে সেই যুদ্ধে ওই বাচ্চা শিশুকে কিশোর স্যারই নাকি উদ্ধার করে চিকিৎসা করিয়েছিল, কিন্তু পরবর্তীতে নাকি মারা যায় সে। এই জিনিসটা তুমি লক্ষ্য করে নিলে? আমি থাকলে হয়তো আমিও লক্ষ্য করতাম, কিন্তু অসীম কেন লক্ষ্য করলেন না এতদিনে? অসীম স্যার গত 20 বছর ধরে কিশোর স্যারের এবং তার পরিবারের সাথে কোনো যোগাযোগ রাখেননি। কারণ কিশোর স্যারের জন্য অসীম স্যারের হাতে বোমা লাগে, যেটির জন্য প্রতি 6 মাস অন্তর ওনাকে নিজের বাম হাতের প্লাস্টার পরিবর্তন করতে হয়। তবে উনি কিশোর স্যারের মৃত্যুর খবর শুনে বেশ অবাকই হন এবং উনি দেখাও করতে আসবেন জানালেন। পুরো ব্যাপারটা বুঝলাম, কিন্তু এতে আবির একা নয়, আরও কেউ না কেউ আছে যে তাকে মাথায় সব কুবুদ্ধি চালনা করছে। দেবু, এবার বুঝতে পারছি যে তোমাকে দূর থেকে কে গুলিটি করেছে। দূর থেকে মানে? আমরা যখন ঘরে প্রবেশ করি তখন আমি দেখতে পাই টেলিফোনের হ্যান্ডসেটটা নিচে ঝুলে আছে। তার মানে ওপাশ থেকে কেউ শুনছিল সব। সেই দল ব্রিটিশদের থেকে উন্নত মানের সব যন্ত্রপাতি পেত, তাই তাদের কাছে সেই অদ্ভুত চশমা আছে যেটিতে তারা অন্ধকারে মানুষের দেহ চিহ্নিত করতে পারে। তাই আবিরের গলার আওয়াজ শুনে কেউ লাইট অফ করে এবং দূর থেকে দীপুকে আহত করার জন্য গুলি ছোড়ে। ওদিকে আবির শুট করে বিক্রমকে, তাই সেই দলের একাধিক লোকেরা বেঁচে আছে। তখনই ওখানে চিল্লাচিল্লি শুরু হয় এবং ডাক্তার এসে জানায় যে কেউ এসে বিক্রমকে খুন করেছে শুট করে, এবং বাইরে একজন দাঁড়িয়ে হাতে বন্দুক নিয়ে। তারা বাইরে বেরিয়ে একটি লোককে দেখে যার হাতে বন্দুক। মাকুকে ছেড়ে দে, আমি শুধু তাকে নিয়ে যাব, কাউকে মারবো না আমি আর। তখনই এক কৌতূহলী পরিবেশ সৃষ্টি হয়, কিন্তু তখনই পেছন থেকে সেই লোকটার ওপর কেউ গুলি করে এবং সে মারা যায়। যে গুলি করে সে হলো অসীম। গোবিন্দ গিয়ে দেখে যে সেই লোকটি মারা গিয়েছে। দীপু অসীমকে ধন্যবাদ জানায়। আমি কিশোরের ছেলের সাথে দেখা করতে তাদের বাড়ি গেলে দারোয়ান আমাকে সব ব্যাপার বললে। আমি ছুটে এখানে চলে আসি। কেস ক্লোজ তাহলে। গোবিন্দ এবং দীপু কিশোরের বাড়ি গিয়ে শিবু এবং প্রতীক কেমন আছে সেটা জানতে চায় এবং তাদের এটাও জানায় যে আবির সব স্বীকার করে ফেলেছে তার দোষ। চলছে কোনো মতে দিন। আচ্ছা, আপনারা আসুন, একসাথে খেতে বসি। তারা একসাথে দুপুরের খাবার খেয়ে এখন বিশ্রাম নিতে নিতে কথোপকথন করছে।
আচ্ছা, সেদিন অসীমবাবু কিভাবে সেই হাসপাতালটা চিনে আসলেন? না মানে আমরা তো দারোয়ানকে সেই হাসপাতালের কথা জানাইনি, আর এই এলাকায় 6-7টা হাসপাতাল রয়েছে, আর তিনি প্রথম চিন্তাতেই এই হাসপাতাল চিনে নিলেন। হয়তো এটি কাকতালীয়। হতে পারে, কিন্তু সেদিন তাকে গুলি করার সময় অসীমবাবুর প্লাস্টার খুলে যাচ্ছিল এবং তিনি নতুন প্লাস্টার লাগানোর জন্য ডাক্তার এখানে এসেছিল। সেই সময় দীপু ওখানে ছিল এবং সে সেই স্টার চিহ্ন লক্ষ্য করে। স্টার চিহ্ন মানে? যারা এই দলের অন্তর্ভুক্ত তাদের সবার হাতেই স্টার চিহ্ন রয়েছে। সেই ফটোগ্রাফে দীপু সেটি সেদিনই লক্ষ্য করেছিল, কিন্তু সেটি যে সে জানতে পেরেছে সেটা কাউকে জানায়নি খোলাখুলি, কারণ এটা বেশ গুরুত্বপূর্ণ তথ্য। যেই লোকটিকে অসীমবাবু গুলি করেন ওনার হাতেও সেই স্টার চিহ্ন ছিল, কিন্তু ডাক্তারের কথা মতো ওটি 1 মাস আগে করা। তার মানে ও ওই দলেরই লোক নয়, সবটাই সাজানো। অসীম প্লাস্টারও লাগাতেন সেই চিহ্ন ঢাকবার জন্যে, যাতে কেউ ওকে চিনতে না পারে। অসীম তার মানে এই চক্রান্তে রয়েছে, কিন্তু আমার মনে হয় না ও একা। কি বলেন স্যার? একদম ঠিক দীপু। আচ্ছা শিবু, সাপের কামড়ে আপনার হাতে নাকি বিষ ছড়িয়েছে, তাই হাত কাটা হয়েছে, কিন্তু ডাক্তারের কথা অনুযায়ী বিষ পুরো হাতে ছড়াবে, কিন্তু আপনার হাত এমন জায়গা পর্যন্ত কাটা যার আগে পর্যন্ত সেই স্টার চিহ্ন থাকে। ওগুলো কি বলছেন আপনি? আপনি আমাকে সন্দেহ করছেন? শুধু আপনাকে নয়। আচ্ছা প্রতীক, এত গরম পড়েছে, তার মধ্যে তুমি সবসময় কেন ফুল হাতা কাপড় পরো? তুমি কি আগে শীতের দেশে থাকতে নাকি নাকি কিছু লুকোতে চাও সেই স্টার চিহ্ন? কি উল্টো পাল্টা বলছেন আপনি? ঠিকভাবে কথা বলুন। তাহলে হাতাটা একটু গোটান দেখি। হাতা গোটালে তোমাদের বিশ্বাস হবে তো? ঠিক আছে, আমি বরং তাই করছি। প্রতীক হাতা গোটালে সেখানে একটি ব্যান্ডেজ লাগানো থাকে হাতে। ব্যান্ডেজটা ওটা আসলে কাজ করতে গিয়ে না কেটে। বলতে বলতে প্রতীক পকেট থেকে ছোট বন্দুক বের করে এবং শুট করতে যায়। জানতাম। সঠিক সময় কোনো বাড়ি এটি চলে না। সহ্য। সঠিক সময়ে নিজের বুদ্ধি চালালে এর থেকে বেশি ফায়দা নিতে পারো। গোবিন্দ প্রতীক এবং শিবুকে পাকড়াও করে। আসলে আমরা দুজন আর অসীম সেই গোষ্ঠীর সদস্য ছিলাম। যুদ্ধের পর নিজেদের বাঁচানোর জন্য আমরা সেখান থেকে বেরিয়ে আসি, স্টার চিহ্নও সরিয়ে ফেলি নানানভাবে। কিন্তু কয়েক বছর পর আমাদের দলের একজন বিক্রম ফিরে এসে জানায় যে কিশোরও সেই দলের সদস্য ছিল। বিক্রম ফটো দেখিয়ে বলে যে মাকুই এখন আবির। কিশোর ওই দলের সদস্যদের স্ত্রী বাচ্চাদেরও হত্যা ও ধর্ষণ করেছে। বিক্রম জানতো এসব, এজন্য কিশোর তাকে মারার চেষ্টা করে, কিন্তু সে বেঁচে যায় এবং দীর্ঘদিন জেলে ছিল। তাহলে সমস্ত পরিকল্পনা কিভাবে করা হয়েছিল? আর সেই লোকটা? আমাদের মধ্যে কিশোরের বিরুদ্ধে ক্ষোভ জেগে উঠেছিল। আমরা তাকে মারার পরিকল্পনা করি। নকল সেই গোষ্ঠীর লোক তৈরি করে আবিরকে কিশোরের সম্পর্কে সব জানিয়ে দিলাম এবং কিশোরের বিরুদ্ধে মারার জন্য চালনা শুরু করি। সেই লোকটির হাতে স্টার চিহ্ন বানাই এবং তার মেয়ে আমাদের কাছে বন্দী ছিল, তাই সে আমাদের ইশারায় নাচছিল। আমরা ইচ্ছে করে আপনাদের আমন্ত্রণ জানাই যাতে সেই মৃত্যু আপনার সামনে ঘটে এবং আপনি আবিরকে দোষী ভাবেন। আবিরকে দোষী ভাবানোর জন্য সব ক্লু ইচ্ছে করে তৈরি করে রাখি, সেটি অসীমের ফটোগ্রাফ হোক অথবা বিক্রমের আশা কিংবা ঘরের লাইট অফ অন হওয়া, সব কিছু। তাহলে সেদিন দুটো গুলির শব্দ কেন হয়েছিল এবং বিক্রম কেন মরে? আমরা অনুমান করেছিলাম আবির গুলি করতে গিয়েও শেষমেশ হয়তো পারবে না, কারণ কিশোরের সাথে দীর্ঘ সম্পর্ক ছিল। তাই আমরা ওখানে সেই লোকটিকেও রেখে দিই গুলি করার জন্য। আমাদের অনুমান সঠিক হয়। আবিরের গুলি করা বা না করায় কিছু এমনিও যায় আসতো না, কারণ সব প্রমাণ তার বিরুদ্ধে ছিল। আমরা শুধু চেয়েছিলাম কিশোরের মৃত্যু। বিক্রমকে মারার কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু বিক্রম সেই সময় ঘাবড়ে যাচ্ছিল, তাই মুখ ফসকে কিছু যাতে না বলে দেয় সেজন্য তাকে
গুলি করে এবং পরে হাসপাতালে মারে। আমাদের প্ল্যান ছিল দীপুর দিকে দূর থেকে গুলি ছড়ানো, যাতে মনে হয় আরও লোক রয়েছে। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু শেষ মুহূর্তে সব ভেস্তে গেল। সেদিন তাকে মারতে গিয়ে হাত কেঁপেছিল, কারণ তিনি আমাকে এত বছর কিশোর লালন পালন করেছে, আর আমি নাকি সেই লোকটাকে মারতে গিয়েছিলাম। আবির নিজের মাথায় গুলি করতে যায়, দীপু তাকে আটকায়, সবাই গ্রেপ্তার হয়। তুমি বলেছিলে স্টার চিহ্ন নিয়ে, কিন্তু ফটোগ্রাফে তো চিহ্ন তেমন বোঝা যায়নি। তুমি কিভাবে বুঝলে? স্যার, চা খাবেন তো? নমস্কার বন্ধুরা, আমি গোবিন্দ। যদি আমাদের গোয়েন্দা গল্প এবং রহস্য গল্পগুলো আপনাদের দেখতে ও শুনতে ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং হ্যাঁ, আজকের গল্পটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।